আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ইরানে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হয়েছে হটলাইন। রোববার তেহরান দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালুর বিষয়টি নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে ইরানে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকের উদ্দেশ্য করে জানানো হয়, ইরান ইসরায়েলের চলমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাস ইমার্জেন্সি হটলাইন স্থাপন করেছে। ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দূতাবাসের তরফে দেয়া ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ সহ সরাসরি যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। এবার অন্যান্য প্রসঙ্গ। প্রতিনিয়ত বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, সঙ্গে যুক্ত হচ্ছে মৃত্যুর মিছিল। গেল ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ২৪৯ জন, পাশাপাশি মৃত্যু হয়েছে একজনের। আক্রান্তদের মধ্যে সবথেকে বেশি বরিশাল বিভাগে ১৩৪ জন। চলতি বছর এখন পর্যন্ত সব মিলিয়ে ৫,৯৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত এবছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩০ জনের। এদিকে করোনায় আক্রান্তদের সংখ্যাও বাড়তির দিকে। ২৪ ঘন্টায় ২৯১ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এদিন একজনের মৃত্যু হয়েছে। চলতি মাসের ১৫ দিনেই করোনায় ৪ জনের মৃত্যু হলো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান চিকিৎসকদের। গত ২৪ ঘন্টায় ২৯১ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এদিন একজনের মৃত্যু হয়েছে। দর্শক, এই মুহূর্তে মহাখালী ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহিন আরাফাত। মাহিন, হাসপাতালে ডেঙ্গু এবং করোনা আক্রান্ত কতজন ভর্তি আছেন? হাসপাতালগুলোতে করোনার পরীক্ষা শুরু হয়েছে কিনা জানাবেন। জি সিনথিয়া, যেমনটি জানেন যে আসলে প্রতি বছর বর্ষা আসলে ডেঙ্গুর একটি প্রকোপ দেখা যায় এবং এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। বর্ষার ঠিক শুরুতেই ডেঙ্গু বেশ মহামারী আকারে আসলে দেখা দিয়েছে। এই বছরের শুরু থেকে এই গতকাল সকাল ৮টা পর্যন্ত যদি বলি তাহলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে প্রায় ৬,০০০ মানুষ এবং এর মধ্যে প্রায় ৫,৩০০ জন রোগী আসলে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এর বাইরে যারা আছেন তারা আসলে বর্তমানে চিকিৎসারত আছেন হাসপাতালে। এবং গতকাল সকাল ৮টা পর্যন্ত একজনের মৃত্যুসহ এবছরে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ১৩ই জুন সর্বোচ্চ ৫ জন সহ এই মাসের প্রথম ১৫ থেকে ১৬ দিনে ৭ জনের মৃত্যু হয়েছে। তো বুঝতে পারছেন আসলে ডেঙ্গুর প্রকোপটা ঠিক কতটা বেশি এই মাসে। এবং চিকিৎসকরা যেমনটি বলছেন যে এই মাসেই আসলে ডেঙ্গুর যে শনাক্ত এবং মৃত্যুর হার সর্বাধিক। তো সেই ক্ষেত্রে চিকিৎসকরা সর্বাধিক সচেতনতার দিকে জোর দিচ্ছেন। এর বাইরে যদি করোনার কথা বলি, আসলে করোনাও চোখ রাঙাচ্ছে। করোনাতে গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যাও কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। এবং আমার পেছনে যে লাইনটি দেখতে পাচ্ছেন, আসলে এরা আসলে এসেছেন করোনার পরীক্ষা করাতে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে কোভিড-১৯ যখন শনাক্ত হয় তারপরে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোভিডের কয়েকটি ভ্যারিয়েন্ট পাওয়া যায় এবং কয়েকটি আলাদা ধরনের কোভিডের টিকা দেওয়া হয়, বুস্টার ডোজ দেওয়া হয়। এরপরেও আসলে পুনরায় করোনা ফিরে এসেছে। এই জন্য জনমনে একটা ব্যাপক ভয় ভীতির সৃষ্টি হয়েছে। তারা আসলে আশঙ্কা করছেন যে করোনার টিকা দেওয়ার পরেও কি করোনা পুনরায় হতে পারে কিনা, এরকম ধরনের নানা ধরনের প্রশ্ন তাদের মধ্যে আছে। অনেকেই আসলে সকাল থেকে অপেক্ষা করছেন করোনার পরীক্ষা করানোর জন্য। ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তাদের যথেষ্ট জনবল এবং পরীক্ষার জন্য যে কিট প্রয়োজন হয় সেগুলো রয়েছে। কিন্তু এর বাইরে মানুষের জনসচেতনতা বাড়ানোর জন্য তারা জোর দিয়েছেন। জনসচেতনতা বাড়ানোরই একমাত্র এই রোগগুলো থেকে দূরে থাকার উপায়। তো চিন্তা এই ছিল আসলে আমার কাছে রাজধানীর কোভিড ডেডিকেটেড হাসপাতাল থেকে করোনা ও ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।
জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে হবে এ শুনানি। এর আগে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন শেখ হাসিনার পাশাপাশি এ মামলায় অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও মানবতা বিরোধী অপরাধের ৫টি অভিযোগ আনেন প্রসিকিউশন। রাজধানীর মোহাম্মদপুরে একই পরিবারের ৭ জনকে কুপিয়ে জখমের ঘটনায় ১ মাসেও জড়িত পাটালি গ্রুপের কাউকে আটক করতে পারেনি পুলিশ। ফলে পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, যৌথ বাহিনীর অভিযানের পর কিছুটা স্বস্তি ফিরে এলেও আবারও বিভিন্ন নামে মাথাচাড়া দিয়ে উঠছে গ্যাং কালচার। পুলিশ জানিয়েছে, গ্যাং লিডার ধরতে তৎপর তারা। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। গত 15 মে গভীর রাতে মোহাম্মদপুরের জাফরাবাদ ইত্যাদি মোড়ে কথা কাটাকাটির জেরে একই পরিবারের 6 সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করে গ্যাং পাটালি গ্রুপের সদস্যরা। এতে এক বৃদ্ধার এক হাত প্রায় অকেজো হয়ে যায়। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি। ঘটনার পর 1 মাস পেরিয়ে গেল, ঘটনার সঙ্গে সরাসরি জড়িত পাটালি গ্রুপের ফরহাদ, রফিক, চিকু, শাকিল, হাসানকে আটক করতে পারেনি পুলিশ। উল্টো অভিযুক্তরা পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ তারা। এভাবে জখম করে গেছে, বাই এনি চান্স কোন দিন গেটের থেকে বের হব এসে মেরে ফেলবে। সবাই আমরা আতঙ্কিত, আমার পুরো ফুল ফ্যামিলি যতজন আছি সবাই আতঙ্কিত। যে এখন যে আমার বাসার এখানে যে আইসা যদি আঘাত করে তো আমরা কি করব? আমার তো হাত সব বন্ধ। মামলার বাদী জানান, ভয়ে গ্যাংদের আস্তানায় যায়নি পুলিশ, ফলে তারা এখনো ধরাছোঁয়ার বাহিরে। মামলাটি ডিবিতে হস্তান্তরের দাবি করেন তিনি। ফরমা আলমগীর, পাটালি হাসান, তারপর রফিক, তারপর সোহেল, এগুলো নাম জানতে পারছি ক্যামেরা ফুটেজ দেখে। আমরা যে বোটগার্ড আস্তানা ওই জায়গা পর্যন্ত যেতে পারে না পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বিভিন্ন গ্যাংয়ের উৎপাত থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা নেই। একটা নেশার স্পোর্ট আছে, মাঝে মধ্যে ওই রেড দিলে এই জায়গা ক্লিয়ার থাকে। কারণ আমার থেকে মনে হয় যে আগে জানায়া তারপর রেডগুলো দেয়, যাতে কেউ না থাকে। আর আপনার এখানে আশেপাশে কিশোরগঞ্জের ছেলেরা এখানে বসে থাকে, এখানে মাঝে মাঝে একটু নেশা পানিও করে, আর কথা বললেও শোনে না। আর ওদের অনেকেই ভয় পায়, ভয় পাওয়ার কারণে ওদেরকে সে জোর দিয়ে কেউ কিছু বলে না। এজাহারভুক্ত আসামিদের ধরতে তৎপর রয়েছে বলে জানান মোহাম্মদপুর থানার ওসি। ঘটনার সাথে জড়িত সন্দিগ্ধ হিসাবে আপনার পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড, যেটা পিঁপড়া নামে বেশি পরিচিত আর কি, তাকে সহ 2 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছি। এরা সবাই 18+, তো কিশোর গ্যাং বলার কোনো সুযোগ নাই, এরা সবাই অ্যাডাল্ট। তো বিভিন্ন যে গ্রুপগুলো আছে তাদের কর্মতৎপরতা বা অপতৎপরতা আগের তুলনায় অনেক হ্রাস পেয়েছে। থানায় জনবল বাড়ানো হলে পুলিশ টহল আরও বাড়ানো যাবে বলে জানান তিনি। কর্তৃপক্ষ আমাদের জনবল বৃদ্ধি করবেন, বৃদ্ধি করলে আমরা আরো বেশি সেবা দিতে পারবো। বিলাল হোসেন, RTV, ঢাকা। দেশের চামড়া শিল্প একটি দুষ্ট চক্রের মধ্যে আবর্তিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এই জন্য সরকার এবং উদ্যোক্তা সবারই দায় রয়েছে জানিয়ে তা থেকে উত্তরণ সম্ভব বলে মনে করেন তিনি। তবে বিভিন্ন এতিমখানায় লবণ সরবরাহ এবং চামড়া রপ্তানির সিদ্ধান্ত অব্যাহত থাকলে ভবিষ্যতে খাতটি ঘুরে দাঁড়াবে বলে আশা করেন তিনি। তহিদুর রহমানের রিপোর্ট। 1990 সালে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশের আয় ছিল $150 মিলিয়ন, যা এখন বেড়ে $1 বিলিয়ন ছাড়িয়েছে। অথচ একই সময়ে ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে কম রপ্তানি করলেও দেশটি এই খাত থেকে $20 বিলিয়ন রপ্তানি করছে এখন। অর্থনীতিবিদরা বলছেন, পরিবেশ বান্ধব কারখানা তৈরি করতে না পারায় পিছিয়ে গেছে দেশের চামড়া শিল্প। একটা টাইম বাউন্ডিং, কিভাবে এখনকার যে সিইটিপিটা আছে এটাকে মডার্নাইজ করা যায়, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে ঠিকমতো পরিবেশ বান্ধব ওয়েতে সেটাকে প্রসেস করা যায়। যদি ইন্ডিভিজুয়াল, যেমন আমরা অ্যাপেক্স, বে, কিছু ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরি অথবা ক্লাস্টার করে যারা মনে করেন নিজেরা করতে চায়, তাদেরকে হয়তো সরকার কিছু পলিসি সাপোর্ট দিতে পারে। চামড়া শিল্পের এই বেহাল দশার জন্য সিন্ডিকেটকে দায়ী করেন বাণিজ্য উপদেষ্টা। দুষ্টু চক্রের ভিতরে আমরা আবর্তিত হয়ে গিয়েছি। আমি দেখেছি যে লেনদেনের, চামড়ার যারা ব্যবসা করেন, ব্যাপারী এবং ট্যানারি মালিক, ওনাদের লেনদেনের সমস্যা আছে। একসময় বাংলাদেশের টেসলা বা গিগার মতো কারখানা ছিল, কিন্তু স্বাধীনতার পর
নীতির অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার শিল্প কারখানা। কুইন এলিজাবেথ নিজে আমাদের আদমজি জুট মিল 1965-এ ঘুরতে এসছেন। এটা দুনিয়ার মধ্যে আমরা আজকে যে গিগা ফ্যাক্টরির কথা বলি, যে টেসলা গিগা ফ্যাক্টরি করছে, বাংলাদেশে তো গিগা ফ্যাক্টরি ছিল, যেটা আদমজি জুট মিল। অর্থনৈতিক যে নীতি গ্রহণ করেছেন পরবর্তী সরকার স্বাধীনতোত্তর, সেই নীতিতে আমাদের শিল্পায়ন ব্যাপকভাবে ব্যাহত হয়েছিল। গত 15 বছরে চামড়া শিল্প নেতিবাচক ধারায় ছিল মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা জানান, সমস্যা সমাধানে ইতিমধ্যেই কিছু নীতি সহায়তা দেয়া হয়েছে। আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে এটাকে উপযোগী করার জন্য যে কাজগুলো করেছি, আশা করা যায় যে এর বিনিময়ে একটা উদ্যোগ শুরু হলো, এবং এর সাথে যদি উদ্যোক্তারাও সম্পৃক্ত হন আগ্রহ নিয়ে, এখান থেকে উত্তরণ আমাদের করতে হবে। মানে এটা এমন না যে আমাদের উত্তরণের রাস্তা কি, মানে উত্তরণের রাস্তা কি এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে উত্তরণ করতে হবে, এবং উত্তরণ করা নিশ্চিতভাবেই সম্ভব। অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্ত অব্যাহত থাকলে চামড়া খাত আবারও ঘুরে দাঁড়াবে বলে আশা শেখ বশিরউদ্দিনের। ধারাবাহিকতা ধরে রাখে ইনশাল্লাহ এটা যথেষ্টই সফল হবে বলে মনে করি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কিট সংকটে বন্ধ রয়েছে ভারত বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীদের করোনা পরীক্ষা। নতুন করে ভারত জুড়ে করোনার প্রাদুর্ভাব বাড়ায় বাংলাদেশের সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য পরীক্ষা চালু থাকলেও কিট সংকটে করা যাচ্ছে না করোনা পরীক্ষা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, কিটের চাহিদা সরকারকে জানানো হয়েছে। জয়পুরহাটে ট্রাক, ট্রাক্টর ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ইদ্রিস আলী নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন 5 জন। জয়পুরহাট নওগাঁ রোডের খঞ্জনপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহের ভালুকায় পৃথক 4টি সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। উপজেলার ভান্ডাব এলাকায় ভিআইপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে নিহত হন বাসের হেলপার। এ ঘটনায় 12 যাত্রী গুরুতর আহত হন। অন্যদিকে ভরাডোবা বাস স্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় বাস চাপায় সিরাজুল ইসলাম নামের এক পশু চিকিৎসক প্রাণ হারান। কুড়িগ্রামে দুধকুমার নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে। সামান্য বৃষ্টিতেই ধসে পড়ছে নদীর পাড়। পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতা এবং জিও ব্যাগ ডাম্পিং না করে সিসি ব্লক বসানোর কারণে বাঁধটি টেকসই হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। এতে বন্যা ও নদী ভাঙনের আতঙ্কে রয়েছেন তারা। কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস চঞ্চলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 2021 সালে একনেক সভায় 692 কোটি টাকা ব্যয়ে কুড়িগ্রামের দুধকুমার নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন শিরোনামে একটি প্রকল্প প্যাকেজ গ্রহণ করে সরকার। 2 বছর আগে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও ঠিকাদারদের কাছ থেকে কাজ বুঝে পায়নি পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে বৃষ্টিতে বাঁধের বেশ কিছু অংশ ভেঙে পড়েছে। পর্যাপ্ত জিও ব্যাগ ডাম্পিং না করায় তীর ধসে সিসি ব্লকগুলো এলোমেলোভাবে পড়ে আছে পারে। দ্রুত বাঁধটি মেরামত না করলে বন্যায় নদী ভাঙন তীব্র হবার আশঙ্কা স্থানীয়দের। আজেবে বোল্টার ফেলা কথা ফেলা হয় নাই, বস্তাও ফেলায় নাই, যে বলুক ফেলাইছিল ওখানে বলুক নাই। ফারালির কাজ তাই ভেঙে যাইতেছে, আসামাসে বন্যা আইলে তো আরো তাই ভেঙে যাওয়া। দ্রুত কাজ না হয় তাহলে দেখা যাবে বস্তাগুলো অনেক ধসে পড়ে যায়, আবার কাঁচার ভাঙনি শুরু হবে। তবে অনিয়মের কথা অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক আরিফুল ইসলাম। তাৎক্ষণিকভাবে যখন এরা ফিল করছে তৎক্ষণিকভাবে আমরা আমাদের চলমান ছিল জিও ব্যাগ ডাম্পিং, তাৎক্ষণিক তাদেরকে এখানে জিও ব্যাগ ডাম্পিং করাই। আর আমার কিছু ব্লক ছিল, ব্লক নিয়ে সঙ্গে সঙ্গে যাতে যেটা হয়েছে আর কোনো ক্ষতি না হয়। এদিকে কাজের গাফিলতি থাকলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল হাসান। 55% অগ্রগতি হয়ে গেছে, বাকি কার্যক্রম চলছে। বর্ষার পরবর্তীতে আবার পুরোদমে কার্যক্রমগুলো শুরু হবে। এদের কার্যক্রম যদি সন্তোষজনক না হয় আমরা সেগুলো বাতিলের উদ্যোগ নেব, তারপরে নতুন করে দরপত্র আহ্বান করে কাজগুলো বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির 59টি প্যাকেজের নির্মাণ কাজ শেষ হবার কথা ছিল 2023 সালে। এ পর্যন্ত কাজ হয়েছে মাত্র 55%। দ্রুত বাঁধটির সম্পূর্ণ কাজ শেষ করে বন্যা ও নদী ভাঙন প্রতিরোধের দাবি স্থানীয় বাসিন্দাদের। আব্দুল হামিদ, RTV। ফুটপাত নয়, পুরো এলাকা যেন একটি বিশাল বাজার। এই চিত্রই ধরা পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের পুরাতন বাজার এলাকায়।
দীর্ঘদিন ধরে ফুটপাত ও ড্রেনের ওপর একের পর এক গড়ে উঠেছিল অবৈধ স্থাপনা। এতে সাধারণ মানুষের চলাচলে তৈরি হচ্ছিল চরম ভোগান্তি। তবে এবার দৃশ্যপট পরিবর্তনে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত হচ্ছে উচ্ছেদ অভিযান। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সাদ্দাম হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের পুরাতন বাজার এলাকার ফুটপাত ও ড্রেন দখল করে গড়ে উঠেছিল অর্ধশতাধিক অবৈধ দোকানপাট। ফলে পথচারীদের চলাচলে সমস্যার পাশাপাশি ব্যাহত হতো ড্রেনেজ ব্যবস্থা। দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দিলেও কানে দেয়নি দখলদাররা। শেষ পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত হয় উচ্ছেদ অভিযান। এতে স্বস্তি জানান স্থানীয়রা। উচ্ছেদ অভিযানে আমি কসবা উপজেলার তৃণমূল মহাদেশ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে কসবার যানজটটা যাতে নিরসন হয়, আমরা যে সাধারণ মানুষজনে ইয়াভাবে চলতে সুস্থভাবে চলতে পারে। কে কোন দলের লোক এটা দেখা নেই, লাডে এটাকে পরিষ্কার করা হয়েছে। ধন্যবাদ স্যারকে। তবে ব্যবসায়ীরা বলছেন পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করায় পরিবার নিয়ে বিপাকে তারা। তাই প্রশাসনের কাছে জায়গা বরাদ্দের দাবিও তাদের। ফুটপাতের দোকান আছে, তাদের একটি কর্মসংস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এখানে ড্রেন পরিষ্কার করবো বলে উচ্ছেদ করেছে, আমাদের যেন একটা সুযোগ সুবিধা দেয় যাতে আমরা বাঁচতে পারি। এদিকেও অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালানোর কথা জানান ইউএনও। অবৈধ ব্যবসায়ীরা তারা ফুটপাত দখল করে রেখেছিল, যার জন্য মানুষের চলাচলে যেমন অসুবিধা হচ্ছিল। আইন শৃঙ্খলা মিটিং এ সিদ্ধান্তের প্রেক্ষিতে যারা অবৈধ ব্যবসায়ী ফুটপাত দখল করে রেখেছিল তাদেরকে আমরা নোটিশ করেছি এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন তারা স্বেচ্ছায় আজকে এই ফুটপাত থেকে তারা সরে যাচ্ছে। ফুটপাতকে জনগণের চলাচলের উপযোগী রাখতে নিয়মিতই এ ধরনের অভিযান চালানোর আহ্বান স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV। বরগুনার পাথরঘাটার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে অবাধে নিষিদ্ধ জাল দিয়ে নদী থেকে আহরণ করা হচ্ছে চিংড়ির রেণুপোনা। এতে মারা যাচ্ছে শত প্রজাতির মাছের পোনা সহ জলজ প্রাণী। আর রেণুপোনা বিক্রি করা হচ্ছে খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন চিংড়ি খামারিদের কাছে। মৎস্য বিভাগ ও নৌ পুলিশের তেমন তৎপরতা না থাকার সুযোগ নিচ্ছে অসাধু জেলে ও ব্যবসায়ীরা। বরগুনা থেকে তাওহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। নিষিদ্ধ মশারি ও নেট বেহুন্দি জাল ব্যবহার করে বরগুনার পাথরঘাটার পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীতে সংগ্রহ করা হচ্ছে চিংড়ির রেণুপোনা। এসব বাগদা ও গলদা চিংড়ির রেণু বিভিন্ন হাত ঘুরে রাতের আধারে পাচার হচ্ছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট সহ বিভিন্ন জেলায়। প্রকাশ্যে এসব চললেও প্রতিরোধে কার্যকর কোনো উদ্যোগ নেই মৎস্য বিভাগের। স্থানীয়রা বলছেন প্রশাসনকে খুশি করেই নদীতে রেণুপোনা সংগ্রহ করছে অসাধু কিছু জেলে। রেণু আপনার 1500 দেয়, 1600 দেয়। খাইতে নদী ভেঙে যায়, আমরা পোনা ধরি দেওয়া লাগে, আমরা না ধরতাম টাকা দেওয়া লাগবে। বেন্দি জাল যে পাতে ওই পানির তলে দেশে যায়, ওগুলো ওরা টাকা খায়। প্রশাসনের নাকের ডগায় এমন অপরাধ সংগঠিত হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় নাগরিক সমাজ। খুব দুঃখজনক যে নৌ পুলিশ তাদের অফিসের, তাদের ক্যাম্পের সামনে 100 গজ দূরে এই বেচা কিনা হয়, দিনে হয়, রাত্রে হয়। তারা যদি না দেখে তাইলে আইনের শাসন আর থাকবে না। প্রশাসনের কোনো নজরদারি নাই, নজরদারি থাকলে এইরকম ব্যবসা প্রকাশ্যে করতে পারে না। মৎস্য প্রশাসনকে ম্যানেজের মাধ্যমে এই পাথরঘাটায় চরদানি বাজারে এই রেণুপোনার ব্যবসাটা সিন্ডিকেটের মাধ্যমে পরিচালনা করা হয়। পাথরঘাটা উপজেলার চরদোয়ানি বাজারে কেনাবেচা হয় রেণুপোনা, যার কিছু দূরেই অবস্থিত নৌ পুলিশ ফাঁড়ি। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সেখানকার ইনচার্জ বোরহানুল ইসলাম। না ভাই, আমার পক্ষে সাক্ষাৎকার দেওয়া সম্ভব না। অভিযান চললেও অপরাধে জড়িতরা থাকছেন ধরাছোঁয়ার বাইরে। দ্রুত এসব অবৈধ জাল ব্যবহার করে পোনা নিধন প্রতিরোধ না করলে চিংড়ির পাশাপাশি অস্তিত্ব সংকটে পড়বে অন্য প্রজাতির মাছের রেণু। আব্দুল হামিদ, RTV। খেলার খবর, ক্রিকেট। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে কাল শ্রীলঙ্কার বিপক্ষে নামবে বাংলাদেশ। গেল মঙ্গলবার ম্যাচ শুরু সকাল 10:30টায়। এদিকে গত দুদিন বৃষ্টি হয়েছে। গলে আবহাওয়ার তথ্য অনুযায়ী ম্যাচটি পড়তে পারে বৃষ্টি বাধায়। এদিকে অসুস্থতা কাটিয়ে আজ থেকে অনুশীলনে ফিরতে পারেন মেহেদী হাসান মিরাজ। রাফিয়া মেনের আরেকটি রিপোর্ট। সমুদ্র ঘেঁষা গল স্টেডিয়াম, যেখানে গত দুদিন হয়েছে বৃষ্টি, আর মেঘলা আকাশ মাথায় নিয়েই সেখানে নিজেদের প্রথম দিনের অনুশীলন করেন শান্ত মুশফিকরা। এদিকে মেঘ শুধু আকাশেই নয়, বাংলাদেশ ক্রিকেটের সময়টাই এখন কালো মেঘে ঢাকা। তবে সবকিছু পাল্টে যেতে পারে এই শ্রীলঙ্কা সফরেই।
অবশ্য এই গলে দারুণ স্মৃতি রয়েছে মুশফিকুর রহিমের। দেশের প্রথম ব্যাটার হিসেবে করেছিলেন এখানেই ডাবল সেঞ্চুরি। মাঠটিতে ব্যাটাররা যেমন সুবিধা পান, পাশাপাশি স্পিনাররাও রাখেন দারুণ ভূমিকা। তাই 4 পেসারের সাথে 4 স্পিনার নিয়ে দ্বীপ রাষ্ট্রটিতে পা রাখেন শান্ত বাহিনী। তবে গত দুদিন শঙ্কার মেঘ জমেছে মিরাজকে নিয়েও। দেশটিতে যাওয়ার পর থেকেই জ্বরে ভুগছেন নতুন ওয়ানডে অধিনায়ক। তবে রোববার কোচ ফিল সিমন্স জানিয়েছেন মিরাজের অবস্থা এখন উন্নতির দিকেই। সোমবার থেকেই ফিরতে পারেন অনুশীলনে। বলা যায় এই সিরিজ দিয়েই ক্রিকেটের ভাগ্যের গতিপথ নির্ধারিত হবে। তাই সিরিজে ভালো কিছু করার লক্ষ্যই থাকবে টাইগারদের। রাফি আমিন, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।